আজকে আমাদের টপিক যেটা হলো সেটা হলো গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্ম। ওকে, কি বলছে এখানে দেখো, গাঢ় অ্যাসিড বা গাঢ় ক্ষার অত্যন্ত ক্ষয়কারক পদার্থ। এগুলো কাপড় চোপড় বা শরীরে লাগালে ত্বক ও কাপড়ের ক্ষয় করতে পারে। এগুলো চোখে গেলে চোখ নষ্ট হয়। যেমন কীভাবে, যে অ্যাসিড তো চোখে গেলে এমনিতে আমাদের ত্বকে লাগলে কী হয়, জ্বলসে যায়। এমনিতে যেমন সাবান যদি দেখো আমাদের চোখে যায় গোসল করার সময়, দেখবা জ্বালা পোড়া করে কিন্তু, তাই না? এমনিতে যখন আমরা ফেস ওয়াশ ইউজ করি মাঝে মধ্যে চোখে যাইতে পারে, তখন দেখবা যে এটা জ্বালা পোড়া করে আমাদের, তো পানি দিয়ে ধুইতে হয়। তো পানির মধ্যে গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষার অল্প অল্প করে যোগ করে তাকে দ্রবীভূত করে লঘু দ্রবণ তৈরি করা হয়। মেনলি আমরা গাঢ়টা তো আর ওইভাবে ব্যবহার করা হয় না, নর্মালি যেগুলো আমরা ইউজেস দেখি সব ক্ষেত্রেই আমরা লঘু ব্যবহার করে থাকি। যদি অসাবধানতাবশত কোনো গাঢ় অ্যাসিড বা গাঢ় ক্ষার শরীরে লেগে যায়, তবে তোমাকে পানি দিয়ে বারবার সেই জায়গা ধুতে হবে, এরপর শিক্ষককে জানাতে হবে। শিক্ষক কেন? কারণ এটা আমরা বলতেছি ল্যাবরেটরিতে যখন ব্যবহার করার ক্ষেত্রে। বাড়িতে তো আর তুমি এই শিক্ষা নিয়ে গবেষণা করবে না, আর তুমি যখন করবা তারপর তুমি নিজেই গবেষণা হয়ে গেছে, টিচার হয়ে গেছে, তখন তোমার স্টুডেন্টরা তোমার কাছে যাবে, বুঝছো? আচ্ছা, একটা কথা হচ্ছে, ধরেন হচ্ছে যাদের এই যে অ্যাসিড মারে না, বা হচ্ছে কোথাও অ্যাসিড মারে গায়ে, ওই সময় যদি কেউ নিয়ে যায় হচ্ছে চুন মাখায় দেয়, তাহলে এখন কথা হলো তো এটা তো তাৎক্ষণিক রিয়াকশন ঘটবে, তাই না? তুমি যখন অ্যাসিডটা দিলে এটা তো অনেক খুবই করেসিভ একটা জিনিস, সবল অ্যাসিড সাথে সাথেই তো মনে করো কাজ করে ফেলবে। তো এটা অবশ্যই, এটা প্রতিকার হিসাবে অবশ্যই ক্ষারীয় কিছু দিতে হবে। তারপর তার গায়ে তো অ্যাসিডটা লেগে আছে, অবশ্যই পানিতে ধুতে হবে। তারপরে তুমি দিয়ে যদি চুন মারি, হ্যাঁ, না ওটা তো আবার, এখন কথা হলো পানিটাকে ধুয়ে নিলা সাথে সাথে, এটা একটা ইয়ে থাকতে পারে সাইডে, তারপরে তুমি চুন দিয়া মেখে দিলা, এখন করতে পারো। যেমন আমরা দেখি যে আমাদের যদি মৌমাছি কামড়ায় তখন তো সেখানে চুন দেওয়া হয় আর কি, তো এরকম বিষয়টা। কিন্তু বাইরে দিয়ে কি হয়, মৌমাছি তো ভিতরে ইয়াটা অ্যাসিডটা ঢুকায় দেয় না। হ্যাঁ, ওই যে মানে ভেতরে ত্বকের উপরেই তো হ্যাঁ ত্বকের ওটা ভিতরে মানে দেয়, কিন্তু আসলে এগুলো তো আসলে কি, চুন তো মনে করো শুকনা দিয়ে দেওয়া হয় না, এটা ভেজা চুন দেওয়া হয়। তো এটা যখন ছিদ্রটা হয় তো ওটা তো সংস্পর্শেই থাকে, তাই না? তো এটা একটার সাথে একটা রিয়াকশন হতেই পারে, তবে দেওয়ার সাথে সাথে কি আর ব্যথা কমে যায়? না। দেখো, সবল ও দুর্বল অ্যাসিড অথবা সবল ও দুর্বল ক্ষারের পরীক্ষা। তাহলে সবল ও দুর্বল অ্যাসিড, আর এটা কি সবল ও দুর্বল ক্ষারের পরীক্ষা। সবল দুর্বল আমরা কি বুঝছিলাম বলতো, লঘু আর গাঢ়র সাথে সবল আর দুর্বলের কোনো তুলনা হয় না। এখানে সবল বলতে বোঝায় তার বিয়োজন দ্রব্য বেশি, হাইড্রোজেন দান করে, বিয়োজন বেশি। সবল বলতে বিয়োজন বেশি, দুর্বল বলতে বিয়োজন কম হয়, অর্থাৎ জলীয় দ্রবণে H+ বা OH- আয়ন কম দেয়। তো কোন অ্যাসিডটি সবল আর কোনটি অ্যাসিডটি দুর্বল তা একটি পরীক্ষার মাধ্যমে জানা যায়। একটি বিকারে যদি তুমি 50 ml লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও, এবার এই বিকারের মধ্যে দুটি গ্রাফাইট দণ্ড এমনভাবে বসাও, আমি বলি এই বিষয়টা। মনে করো যে আমরা দুইটা অ্যাসিড আমরা তুলনা করব যে এর মধ্যে কোনটা সবল আর কোনটা দুর্বল। তো আমরা এটা জানি যে একটা জিনিস সবল মানে, অ্যাসিড সবল মানে সে পুরোপুরিভাবে বিজিত হয়, অর্থাৎ সে পুরোপুরি ভালো তো মানে সবাই তো হবে না। যদি আমি তুলনা করি কম্পারেটিভলি যদি একটার সাথে একটা তুলনা করি এ আর বি, তাহলে এ যদি জলীয় দ্রবণ জলে দেয় তাহলে দেখা যাবে যে এ যদি বিজিত হয় মানে 100টার মধ্যে, এ যদি 50টা, এ যদি হয় 60টা। আরেকটা দিচ্ছি সি, এ মনে করি 100টার মধ্যে 100টাই হয়েছে। তাহলে সবলতার একটা কম আছে না, তাহলে এখানে সবচেয়ে সবল হলো এটা, তারপরে এটা, ঠিক আছে? তো আমরা এই দুইটার মধ্যে যদি তুলনা করি, যে আমরা মনে করো এই যে এ দ্রবণ নিচ্ছি, এর জলীয় দ্রবণ নিচ্ছি, লঘু বলতে কি এখানে পানির পরিমাণ বেশি আছে, ঠিক আছে? নেওয়ার পরে আমরা জানি, আমরা তো ওই যে তড়িৎ বিশ্লেষণ করে আসলাম, তাই না? তো কথা হলো যে আমরা জানি অ্যাসিডের জলীয় দ্রবণ কী করে বিদ্যুৎ পরিবহন করতে পারে, কেননা এখানে আয়ন তৈরি হয়। তো আমরা HCl নিছি, যদি HCl একটা কি তীব্র অ্যাসিড, তো আমরা মনে করো এই যে 100 যেটা আছে 100টা নিলাম, মানে আমরা তাহলে কোনটা বিবেচনা করবো, 100টা। তাহলে আমরা সি নিলাম, প্রথমে আমরা সি নিলাম। সি যখন নেব তার মানে HCl আছে এখানে, HCl সম্পূর্ণভাবে কী হয়েছে, বিয়োজিত হয়েছে।
তার মানে এর ভেতর দিয়ে এই দ্রবণে যদি আমরা কোনোভাবে যদি বাহ্যিক কোনো উৎস থেকে বিদ্যুৎ সংযোগ করি তাহলে এটা কি বিদ্যুৎটাকে এখানে পরিবাহী মানে বিদ্যুৎ যাবে কিনা বলো তো? যাবে। ইলেকট্রন পরিবহন তো হতে পারবে, তাই না? তো আমরা জানি পানিতেও দেখি আমরা হালকা পরিমাণে বিদ্যুৎ পরিবাহিত হয়, তাই না? পানির সংস্পর্শে যদি আমাদের হাত থাকে, আমরা যদি কোনো একটা সুইচ চাপি, ভালো পানি থাকে, সব খেতে পারি। আমরা বলি না যে ভেজা হাতে সুইচ দেওয়া যায় না, উচিত না। তার মানে দেখো পানিও এমনি হালকা পরিমাণ সংখ্যা, আর যেখানে দেখো H+ আছে, ক্লোরিন আছে, মানে আয়ন যেখানে থাকে সেখানে তো অবশ্যই কি বিদ্যুৎ পরিবহন করে। তো মনে করো যে আমরা তো তৈরি বিশ্লেষণ দেখছিলাম সিস্টেমগুলো কেমন। হ্যাঁ। তো মনে করো এখানে আমরা 2টা গ্রাফাইট দণ্ড নিলাম। কিন্তু সাধারণত আমরা যে তড়িৎ বিশ্লেষণগুলো করি এগুলো তো প্লাটিনাম দণ্ড। ওটা আমরা তৈরি বিশ্লেষণ করতেছি না, এখানে আমরা একটা মানে বর্তনী তৈরি করতেছি আর আচ্ছা। গ্রাফাইট না করা যায় তো, কোথায় প্ল্যাটিনামে করলাম। দেখো তাহলে আমরা এই যে 2টা যদি মনে করো গ্রাফাইট দণ্ড নিলাম, গ্রাফাইট দণ্ড যে নামে বিদ্যুৎ পরিবাহী, এবং আমরা যে দ্রবণ দিয়েছি সেই দ্রবণটা কি বলতো বিদ্যুৎ পরিবাহী। তার মানে যখন আমরা এরকম একটা সিস্টেম করছি, তার মানে এই এই যে মনে করো গ্রাফাইটের এই প্রান্তর সাথে এই প্রান্ত কি কানেক্টেড হয়েছে কিনা? না, হয়নি। হয় নাই। তাহলে এটা ধরলাম বি প্রান্ত, এটা বি প্রান্ত, কানেক্টেড হয় নাই? হয়েছে। কিভাবে? আমরা তো বলি যে তার দিয়ে কানেক্টেড করে দেই, হ্যাঁ। তার দিলাম না, তাছাড়া কি কানেক্টেড হয় নাই? হ্যাঁ, নিচ দিয়ে তো হচ্ছে। নিচ দিয়ে কানেক্টেড হয়েছে কিন্তু। মানে তুমি যদি এই পাশে যদি বিদ্যুতের উৎস লাগাই দাও, তাহলে এটা কিন্তু এই পাশে কিন্তু গিয়ে হচ্ছে ইফেক্ট পড়বে। পূর্ণ বর্তনী তো হইল না। পূর্ণ তো করি নাই, আচ্ছা। বলতেছি এটা একটা বর্তনী হয়েছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। একটা বর্তনী হয়েছে, তা বর্তনী একটা হলো পজিটিভ প্রান্ত, একটা হয় কি হয়েছে নেগেটিভ প্রান্ত হয়েছে কিনা? হ্যাঁ। হয়েছে। আমরা যদি একটা তার নেই, তার এক প্রান্ত পজিটিভ, এক প্রান্তে কি হয়ে যাবে Negative। নেগেটিভ, তাহলে হয়েছে কিন্তু। এখন কথা হলো যে এটা যদি একটা তার হিসেবে বিবেচনা করি, আর একটা তার ওই পাশে দিতে হবে না? ওকে, আমরা যেটা করি যে আমরা 2টা তার, আমরা কি করবো, এখানে একটা লাইট আছে, কি আছে কিন্তু শোনো আমি একটা দেখাই আগে। এখানে একটা বাল্ব আছে, ওকে। তো বাল্ব জ্বালাতে কয়টা তার লাগে? 2টা, লাল কালা। তাহলে মনে করো যে এই বর্তনীর একটা প্রান্ত আমি দিলাম এখানে, এটা কি বলো তো, এটা কি লাল কালা দেখুন একটা দিলাম, এটা হলো পজিটিভ পজিটিভ প্রান্ত দিলাম। কিন্তু এটা তো তড়িৎ বিশ্লেষণ কোষ না, গ্যালভানিক কোষ না। এখন ওটাই বলতেছি, দিলাম। এখন কথা হলো এখানে যদি আমরা ঢালাতে চাই তাহলে একটা ব্যাটারি লাগবে কিনা? হ্যাঁ, কিন্তু ব্যাটারি নাই। না। কথা হলো এই যে এখানে আমরা এটা আবার লাগানো আছে, তো এখানে যদি আমরা একটা ব্যাটারি দিয়ে দিই, হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। এটা পজিটিভ একটা নেগেটিভ দিয়ে দিলাম মাত্র। তাহলে দেখো এটা কি বাতিটা কি জ্বলবে? হ্যাঁ, চলবে তো। ও জ্বলবে, কারণ আমরা এটা একটা বর্তনী হয়েছে যে এই যে আমরা একটা তড়িৎ বিশ্লেষণ নিছি, তাই না? বিকারের মধ্যে আমরা অ্যাসিড নিছি, দেন একটা বর্তনী তৈরি করছি। এই পুরাটা কিন্তু একটা কি হিসাবে কাজ করছে বলো তো, একটা তার হিসাবে। যদি এটা মিশিয়ে দিয়ে যদি আমরা এখান থেকে একটা তার দিতাম, ডাইরেক্ট এখান থেকে একটা তার দিয়ে এখানে দিতাম, সেম কথা, একই তো। সেম কথা না? এখন কথা হলো কেন এটা দিলাম, কারণ এখানে যখন আমরা একটা তার দেব, তখন এই তারটা যদি পরিবাহিত ভালো, তো আমার তার নিচে ভালো পরিবাহী, মানে লাইটটা সর্বোচ্চ পরিমাণে জ্বলবে, তাই না? আচ্ছা, এখন কথা হলো এই যে এখন আমরা তো এই তারটা দেই নাই, এটা ক্রস আমরা দিয়েছি কি, এই যে আমরা তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে ইলেকট্রন পাস করবো। এখন কথা হলো এখন তাহলে তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যখন আমরা ইলেকট্রন পাস করবো, এখন ইলেকট্রন কতটুকু পাস করবে সেটা ডিপেন্ড করবে এই তড়িৎ বিশ্লেষণের উপরে। হ্যাঁ, হ্যাঁ, কারণ এখন কথা হলো এই তড়িৎ বিশ্লেষণ যদি কি থাকে, আমাদের স্ট্রং অ্যাসিড থাকে, তার মানে এটা অধিক পরিমাণ আয়ন তৈরি করবে, হ্যাঁ। আর যে অধিক পরিমাণ আয়ন করবে তার বিদ্যুৎ পরিবাহিত তত বেশি হবে। তাহলে যখন এখানে আমরা HCl নিব, সেখান দিয়ে বিদ্যুৎ পরিবহন বাড়বে না কমবে? বিদ্যুৎ পরিবহন বাড়বে যখন স্ট্রং অ্যাসিড। মনে করো আমরা এখানে একটা দুর্বল অ্যাসিড নিলাম, H2CO3 আচ্ছা, কার্বনিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড দিলাম, যখন এইগুলো নেব তখন কি আমরা এটাতে যত আয়ন পাইতাম তার চেয়ে কম পাবো। তার থেকে কম পাবো না? আয়ন কম না, তার বিদ্যুৎ পরিমাণ কম হবে না বেশি হবে? কম। এইটাই এর কথা। আমরা এটা পরীক্ষা করি যে আসলে দুর্বল অ্যাসিড বা লঘু অ্যাসিড এটা কীভাবে পরীক্ষা করতে পারি, কীভাবে বুঝতে পারি। যে দেখো যখন HCl নিব তখন দেখবো লাইটটা অনেক জ্বলবে, লাইট অনেক জ্বলবে, আলো অনেক অনেক আলো, লাইটে অনেক আলো। এইখানে একটা কথা, এখানে লাইটের আলোটা বেশি হবে, শক্তিটা বেশি হবে, নাকি হচ্ছে বেশি সময় ধরে চলবে? যদি বিদ্যুৎ বেশি পরিমাণ হতে পারে, রোদ যদি কম থাকে, হ্যাঁ। তাহলে কি লাইট বেশি জ্বলবে কিনা? আচ্ছা দেখো না, এমনিতে বাসা বাড়িতে দেখো না যে যখন লোডশেডিং চলে তখন দেখা যায় কি আলো কম। বিদ্যুতের পরিমাণ কমায় দেয়, হ্যাঁ, হ্যাঁ। তখন কি হয় আলো কম জ্বলে। আবার দেখা যায় মাঝে মাঝে আবার জোরে জ্বলে, ফ্যানও দেখবা আস্তে ঘুরতেছে, আবার হঠাৎ করে জোরে ঘুরতেছে।
তার মানে দেখো যখন পরিবাহিতা বেড়ে যায়, স্ট্রং অ্যাসিড থাকে দ্রবণে, তখন কি হচ্ছে, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়তেছে, জন্য আমাদের লাইট জ্বলতেছে দৌড়ে, মানে আলো বেশি হচ্ছে। যখন তুমি দুর্বল অ্যাসিড দিবা, তখন এটাকে আয়ন কম হবে, এর তড়িৎ বিশ্লেষের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমে যাবে, এর জন্য কী হবে, লাইটটা আসে যাবে। তো এটার মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি যে সবল এবং দুর্বল অ্যাসিড কোনটা কীভাবে। তাহলে আমরা দেখবো লাইট জ্বালানোর মাধ্যমে দেখবো এখানে যে লাইট যেটা বেশি জ্বলছে সেটা হলো সবল, যেটা কম জ্বলছে সেটা হলো দুর্বল। আর ক্ষারের ক্ষেত্রে ঠিক তেমনটাই, ক্ষারও তো আয়ন দিবে, হাইড্রোক্সিল আয়ন দিবে, সাথে একটা ধাতব আয়ন দিবে। তো ওখানে যত আয়নের পরিমাণ বেশি হবে তত কী করবে, লাইটটা বেশি জ্বলবে, তাই না? তো এটা যেটা সবল সে বেশি আয়ন দেবে, সে লাইট বেশি জ্বলবে, এটাই। শুধু আমরা দেখাইছি যে এখানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কার বেশি, আর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা যার বেশি তার মানে কি তত সবলতা বেশি, এটাই। তো এগুলো এখানে আলোচনা করা ছিল আর কি। ওকে, তো এখানে দেখো একইভাবে তীব্র যদি আমরা কী দিই বলো তো, তীব্র ক্ষার, একইভাবে তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে পরীক্ষা করলে দেখা যাবে যে কি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বাল্বটি অধিক উজ্জ্বলতা সৃষ্টি করে, তাই এটা ক্ষার তীব্র, পক্ষান্তরে এটা কি করবে, উজ্জ্বলতা কম সৃষ্টি করবে। এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলো তো, তীব্র ক্ষার, পক্ষান্তরে এটা হলো মৃদু ক্ষার। এখন দেখো এটা তো বুঝলা, এখন হলো কি পিএস এর কনসেপ্ট, পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেন্স অফ হাইড্রোজেন। পিএস মানে কি, পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেন্স অফ হাইড্রোজেন, বা লিখে নিও, গুগল দেও, সমস্যা নেই। এখন কথা হলো কোনো জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ প্রকৃতি ইত্যাদি জানার জন্য আমরা পিএস একক ব্যবহার করে থাকি। অর্থাৎ অম্লীয়, ক্ষারীয় বা নিরপেক্ষ এটা, এবং সে অম্লীয় বা ক্ষারীয় হওয়ার যে কি বলবো, এটা আমরা গ্রেডিং করে থাকি আর কি, কতটুকু অম্লীয়, কতটুকু ক্ষারীয়, সবল কতটুকু না দুর্বল, অর্থাৎ সবলতা আমরা প্রকাশ করে থাকি, তার অ্যাসিডিটি বা এগুলো আমরা প্রকাশ করে থাকি কতটুকু, এটা আমরা পিএস স্কেলের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি আর কি। কোনো দ্রবণের পিএস হলো ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তাহলে কি বুঝলা, এই যে এটা হলো কিন্তু পিএস এর সংজ্ঞা, পিএস হলো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তাহলে কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএস বলা হয়। তো পিএস এর সূত্র হলো কি, পিএইচ সমান কি মাইনাস লগ এইচ প্লাস, এখানে থার্ড ব্র্যাকেট মানে কি ঘনমাত্রা বোঝায়, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা যায় বোঝায়। তাহলে এটা থার্ড ব্র্যাকেট এইচ প্লাস মানে এইচ প্লাসের ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট ওইচ মানে মাইনাস মানে ওইচ এর ঘনমাত্রা। ওকে, এটা পিওইচ আমি যদি বলতে পারি পিএস, এটা তো এটা এখানে পিএইচ, আর এটা তোমার লিখতে পারো কি পিওএইচও লিখতে পারো। তো আমরা এখানে একটা বিবেচনা করে দিই, সেটা হলো পিএইচ, ঠিক আছে, দুইটা তো আর নিয়ে কাজ করা যায় না, পিএইচ এটা একটা বুঝবো আমরা। পড়ি আগে, তারপরে যা বুঝানো বুঝাই। তবে পিএইচ লেখার সময় পিটা হবে ছোট হাতের অক্ষরের, আর এইচটা হবে বড় হাতের অক্ষরের। পিওএইচের ক্ষেত্রেও সেম, এইচ দ্বারা এইচ মানে থার্ড ব্র্যাকেট যুক্ত এইচ প্লাস দ্বারা এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা বোঝায়। 1 লিটার দ্রবণে কত মোল এইচ প্লাস আয়ন রয়েছে সেটা বোঝানো হয়। ওকে, 1 লিটার বিশুদ্ধ পানিতে এইচ প্লাসের আয়নের পরিমাণ কত থাকে, এটা কিন্তু রিয়ালিটি, বাস্তবতা, যেখানে যে আয়নের ঘনমাত্রা থাকে হলো 10⁻⁻7 মোল 1 লিটারে, বুঝছো? কারণ এখানে তো তারা সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না, হালকা পানি খুবই হালকা পরিমাণে বিয়োজিত হতে পারে, সেক্ষেত্রে আমাদের এইচ প্লাসের ঘনমাত্রা এত, তাহলে কি হবে, যতটি একটা প্রতিটি পানি অণু বিয়োজিত হয় সমান সংখ্যক এইচ প্লাস আর ওএইচ মাইনাস তৈরি করে, তাই না? তাহলে যদি একটা আমরা যদি বিশুদ্ধ পানিতে, তাহলে এইখানে একটা কথা, যদি সমান সংখ্যক তৈরি করে তাহলে এটাকে ক্ষারীয় বলা যায়, আবার অ্যাসিডিকও বলা যায়। সমান থাকলে নিরপেক্ষ বলা যায়। হ্যাঁ, নিরপেক্ষ তো নিরপেক্ষ। অ্যাসিড বা বেস বলার ক্ষেত্রে অনেকগুলো কনসেপ্ট আছে, ঠিক আছে, এদিক দিয়ে আমরা নিরপেক্ষ বলি। আবার আমরা দেখব, আমরা লুইস মতবাদ দেখবো, আমরা অনেক মতবাদ, বনস্টি লাউরি মতবাদ, লুইস মতবাদ, আরও অনেক আছে, আরএনএস এর মতবাদ, আমি তোমাদের শিখাবো। এসিড খান না, আচ্ছা পরে ক্লাসে, আমি শেষ করে শিখে দিই।
মানে একটা জিনিস অ্যাসিড না ক্ষার সেটা ডিপেন্ড মানে কয়েকটা কনসেপ্টের মাধ্যমে আমরা বোঝানো যায়, ঠিক আছে? পরের দিন অল্প একটু থাকবে তো পরে এটা অ্যাড করে দেবো। তো এখানে দেখো আমরা যদি এখানেও একটু বলে দেই যে অ্যাসিডের মধ্যে একটা তোমাকে বলছিলাম লুইস অ্যাসিড, সেটা কি? যে যৌগটা মুক্তজোর ইলেকট্রন কি করবে, গ্রহণ করে, তাকে বলা হয় লুইস অ্যাসিড। আর যে মুক্তজোর ইলেকট্রন ত্যাগ করতে পারে, দান করতে পারে, তাকে বলা হয় লুইস ক্ষার। এটার দেখবা এই যে এখানে মুক্তজোর ইলেকট্রন থাকে দুইটি, এই জন্য এটা কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, তার কারণ এর মুক্তজোর ইলেকট্রন অন্য কাউকে দিতে পারে। আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখছিলা যেটা ডাইমার গঠন করে, দেখছিলা না? আমরা জানি এর মধ্যে কি আছে, অষ্টক সংকোচন আছে অ্যালুমিনিয়ামের মধ্যে। শেষে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন আছে। তার মানে তার আরও 2টা ইলেকট্রনের প্রতি কি আছে, অ্যাফিনিটি আছে কি না? তো সে কি করতে পারে, পার্শ্ববর্তী যৌগ থেকে যদি আমি বলি NH3, কিন্তু দেওয়ার কাজটা ইয়ারা করে না, ধাতুরা করে না, তো ধাতু তো সাধারণত ধাতু এখানে বিষয় না। শোনো এখানে মুক্তিযোগ ইলেকট্রন দেওয়ার বিষয়টা, তাহলে এই কি বলতো, এর ইলেকট্রনের ঘাটতি আছে কিনা? প্রতিটা মৌলই চায় তার শেষ কক্ষপথ অষ্টকপূর্ণ হোক আর দত্তপূর্ণ হোক। তো এর 6টা আছে, সে কি চাইবে কিনা 2টা নিতে? চাইবে না? ওকে, কিন্তু সে আয়নিকভাবে চার্জের দিক দিয়ে কিন্তু সে কিন্তু নিউট্রাল আছে, বাট ইলেকট্রনের ঘাটতি আছে, এটা করে আমরা অষ্টকপূর্ণ। দেখো এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে একটি, তাই কি না? তো এর ইলেকট্রনটাকে এ দিয়ে দেয়, একবারে দিয়ে দিবে না, 2টা দিয়ে যুক্ত হয়ে থাকবে, সন্নিবেশ সমযোজী বন্ধন বলছিলাম না? তখন এইভাবে 2টা দিয়ে থাকে। যেমন আমরা তোমাকে আমি বলছিলাম মনে হয় যে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটির মধ্যে কয়টি বন্ধন আছে, বলছিলাম তোমাকে এটা? কয়টি বন্ধন আছে? হ্যাঁ বলি এটা, আচ্ছা বলি নি তোমাকে, যে একটি শর্ট ক্লাস নিলাম না কি যেন, তোর মানে বলছিলাম এটা, বলছিলাম। তো এই যৌগটির মধ্যে কি কি ধরনের বন্ধন আছে আমরা জানি। বন্ধন ধাতু মানে রাসায়নিক বন্ধন কয় ধরনের, ধাতব বন্ধন, সমযোজী বন্ধন, আরেকটা কি জানি আয়নিক। আমি আরেকটা বলছিলাম সন্নিবেশ সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনের একটা ভ্যারাইটি। আরও অনেক আছে, ডাইপোল বন্ধন, তাই না? বলছিলাম হাইড্রোজেন বন্ধন, ভ্যান der Waals বন্ধন, লন্ডন বিস্তরণ বল, অনেক বিষয় কিছু আছে এখানে। ওকে, তো এখানে আমরা মোটা দাগে আমরা বলতে পারি 4টা সন্নিবেশ সমযোজী বন্ধন একটা ভ্যারাইটি দিতে পারি। তো এটা কিভাবে তৈরি হয়, এটা প্রথমে ছিল আগে অ্যামোনিয়া, হ্যাঁ তাই না? তারপর একটা আছে এর 2টা ইলেকট্রন ছিল, মুক্তজোর ইলেকট্রন, এটা তো এটা কি করে, যেহেতু মুক্তজোর ইলেকট্রন আছে, এ অন্যকে দিবে, কাকে দিবে, H+ কে দিবে, দেখাইছিলাম এটা, H+ কে দিবে, এর তো ইলেকট্রন একটা না 2টা দরকার, তখন এর পাশে গিয়ে বসবে, ঠিক আছে? এই জন্য আমরা দেখি এটা যোগ্যমূল্যটা কীভাবে লিখি, প্লাস দিই, প্লাসটা কার, H+। এখন এই যে প্লাস মানে কি, একে ধাতব আয়নের মতো কাজ করতেছে, তাই না? পজিটিভ, যেখানে মনে করে KCl এর সাথে যদি বিক্রিয়া দাও, বা যে কোনো একটা জায়গা থেকে কি আসলো, ক্লোরিন আসলো বা HCl থেকে আসলো, ক্লোরিনটা আসলে কি করবে, 2টা বিক্রিয়া করে এটা মাইনাস এটা প্লাস। তার মানে এই যে এটা দেখলাম, এটা হলো কি বলতো, আয়নিক বন্ধন, এটা ছিল কি সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এই যে অ্যামোনিয়ার মধ্যে এগুলো কি ছিল, সমযোজী বন্ধন, 2টা অধাতু, ঠিক আছে? তাহলে 3 ধরনের বন্ধন বিদ্যমান, বুঝছো? এটা পরীক্ষা আসে, এটা অ্যাডমিশনে তোমার আসতে পারে, SSC যদি কোনো কলেজে অ্যাডমিশন দাও, আর তাছাড়া এটা ইন্টারনেট। ওকে, তো কি বলতেছিলাম, তার মানে কি, পানির একটা তত্ত্বের উপর ভিত্তি করে এটা কি হয়ে যায়, তাহলে কি ক্ষার? তাই এই মুক্ত ইলেকট্রন দিতে পারে না, দিতে পারে, যে দিবে তাকে বলবো আমরা ক্ষার। আর এটা কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি বলতো, অ্যাসিড, লুইস অ্যাসিড বলি একে আমরা। দেখি মনে হচ্ছে ধাতু আছে, তার মানে কি ক্ষার হতে পারে, বাট এটা কি লুইস অ্যাসিড, ঠিক আছে? আবার ফেরিক ক্লোরাইডও কি বলতো, যে মুক্তজোর ইলেকট্রন দিতে পারবে সে হচ্ছে মানে ক্ষার হিসেবে কাজ করবে, হ্যাঁ, আর যে নিতে পারবে সেটা হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে, এটা অ্যাসিড। একটু আগে উল্টা বলছিলেন তো, এই জন্য উল্টা বলছিলাম? হ্যাঁ, বলছিলেন যে নিতে পারবে সে হচ্ছে অ্যাসিড, আর যে নিতে পারবে সে হচ্ছে না, এটা বলি না, ওই জন্য আমি বললাম যে সাধারণত ধাতুরা তো দেয়। না তুমি উল্টা, তুমি এখানেই বুঝতে পারো যে অ্যালুমিনিয়াম আছে তাহলে তো ক্ষার হবে, সেটাই তো, এটাই বলছিলাম। কিন্তু অ্যালুমিনিয়াম থাকা সত্ত্বেও এটা ওই কনসেপ্ট না, এর কথা হলো ইলেকট্রন যে নিবে, ইলেকট্রন যে নিবে সেই হলো অ্যাসিড, আর যে দিবে সেই হলো ক্ষার। ওইখানেও তো ওই কাজটা করে, অধাতুগুলো হচ্ছে মূলত অ্যাসিড তৈরি করে না, আর অ্যাসিড তো নেওয়ার কাজ, মানে তখন তো ওইভাবেই হিসাব করে মিলাইতেছিলাম, তো অধাতুরাই তো। তাহলে দেখো এখানে, তাহলে আমরা দেখতেছি যে পানির মধ্যে যেটা বলতেছিলাম যে 1 মোল যদি পানি বিয়োজিত হয়, পুরোপুরি বিয়োজিত হয় না, আংশিক পরিমাণে বিয়োজন হবে। 1 মোল পানি নিছো, সেখানে খুবই হালকা পরিমাণে মনে করো
1 মোল বলতে এখানে আমরা 1 লিটার বলতেছি, তাই না? অর্থাৎ আমরা জানি 1 মোল 22.4 লিটার। এর মধ্যে আবার কত নিছি আমরা? 1 লিটার। 1 লিটার মধ্যে কি হচ্ছে? মাত্র কত হচ্ছে? 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোল। 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোল। তাহলে এটা কি বলতো? এটা হলো এইচ প্লাস, এটা হলো ওএইচ মাইনাস। এটা ঘনমাত্রা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো যদি আমাদের পানি এইচ প্লাস, তাহলে এটা যদি আমরা পিএইচ বের করি, পিএইচ ওয়ান কি মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা কত হবে? 7 হবে। লগের অঙ্ক করতেছো? হ্যাঁ করছি। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে করবে, সমস্যা নেই এখানে, না পারলেও সমস্যা নেই। আর যদি চাও যে আমি তোমাকে ট্রিক শিখিয়ে দিই, অনেক জটিল ক্যালকুলেশন থাকে তো, দশমিক থাকে, অনেক কিছু থাকে, আচ্ছা তো ওইগুলোর ক্ষেত্রে যে ট্রিক্স আছে অনেক, ওটা পরে শিখিয়ে দেবো না। তাহলে ওইগুলা অ্যাডমিশনের ক্ষেত্রে লাগে, তারপর যখন ক্যালকুলেটর ব্যবহার করে দেয় না, তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করে দিবে এখন, তো এগুলো তো কোনো ব্যাপার না। এগুলো হলো অ্যাডমিশনের ক্ষেত্রে লাগে, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, ভার্সিটিকে তো লাগে। তখন তো মনে করো ক্যালকুলেটর ইউজ করা যায় না, অনেক দশমিকের ক্যালকুলেটর থাকে। তো মনে করো আমি দিলাম ঘনমাত্রা 3.3 মানে 4 গুণন এরকম আছে ঘনমাত্রা, ঠিক আছে? সেক্ষেত্রে কত হবে, এটা একটা বিষয় আছে। এরকম থাকে অনেক, মানে অনেক কিছু থাকে আর কি, এরকম থাকবে। তখন কি করবো? তখন তো 3টা পরে থাকবে, এরকম থাকবে, তখন কিভাবে বের করবা? তো এগুলো আছে আর কি অনেক বিষয়। ক্যালকুলেটর দিলেই তো হয়ে গেল একদম ডাইরেক্ট, কোনো ব্যাপার না। যাই হোক, তাহলে মেন কথা হলো এটুকু বুঝছো নাকি? দেখো, তৃতীয় বন্ধনীর মধ্যে কোনো আয়ন থাকলে মোলারিটি এককে সেই আয়নের ঘনমাত্রা বোঝায়। যদি বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করা হয় এবং অ্যাসিড যোগের কারণে যদি পিএস এর মান কী হবে? এইচ প্লাসের মান যদি 10 গুণ হয়, তাহলে মনে করো পানিতে, তাহলে পানিতে ঘনমাত্রা কত? 10 টু দি পাওয়ার মাইনাস 7। ওকে, কথা হলো আমি অ্যাসিড যোগ করছি, করার কারণে এইচ প্লাসের মান কত হলো? 10 গুণ বেড়ে গেল। 10 গুণ বেড়ে গেলে তাহলে 10 দাও, গুণ দাও, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার 6 হবে না? সেক্ষেত্রে পিএস কত হবে? 6 হয়ে যাবে। তার মানে পিএসটা কমলো না বাড়লো? পিএস কিন্তু কমে গেছে। আর দ্রবণটা কি হয়েছে? অ্যাসিডিক হয়েছে কিনা? তার মানে কি বলতেছি? অ্যাসিডিক হলে পিএস এর মান কমে, অ্যাসিডিক হলে পিএস এর মান কমে। বুঝতে পারছো? আরও যদি 10 গুণ করো সেক্ষেত্রে কত হবে? 10 টু দি পাওয়ার, আরও 10 গুণ দিলে 10 টু দি পাওয়ার 5 হবে, পিএস হবে 5। তার মানে যত আমি কি করতেছি, এইচ প্লাসের মান যত বাড়তেছে দ্রবণে, পিএস এর মান তত কি হচ্ছে? কমতেছে। এর জন্য বলি কি বলতো, দ্রবণ যত অ্যাসিডিক হবে পিএস তার তত কম হবে। তাহলে এখন কি আসলে বিষয়টা, যে এইচ প্লাসের আয়নের ঘনমাত্রা যত বেশি হয় পিএস এর মান তত কি হবে? কমতে থাকবে। আচ্ছা, এখানে একটা কথা, এখানে হচ্ছে মোলগুলা যে 10 এর পাওয়ার আকারে দিছে, যদি 10 এর পাওয়ার আকারে না থাকে, না সবসময় থাকবে? এগুলা তো আমরা কি করি বলতো, এগুলা কি আর এগুলা তো মানে কি বলবো, এগুলা তো তীব্র অ্যাসিড না। তীব্র অ্যাসিডের ক্ষেত্রে ওইরকমভাবে ট্রিট হবে। এগুলো কি খুবই লঘু অ্যাসিড। আর এগুলো তো মনে করো যে ঘনমাত্রা যখন আমরা ইউজ করব, ঠিক আছে, এগুলো পুরোপুরি তো ওইভাবে বিয়োজন হয় না, ঠিক আছে? যেটা বেশি পরিমাণে বিয়োজিত আয়ন বেশি হবে সেটার ক্ষেত্রে ধীরে কমে আসবে। দেখো ওই যে 10 টু দি পাওয়ার এটা কত বলো তো? 7, 5 আসতেছে, তাদের কি পিএস মান কমতেছে। যদি কারো ক্ষেত্রে 1-এ যায় সেক্ষেত্রে কী হবে? 0-র দিকে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? ঘনমাত্রা 1 বলতে সর্বোচ্চ একদম। হ্যাঁ, সেক্ষেত্রে পিএস কত হবে? যে একদম তীব্র অ্যাসিড। বুঝতে পারছো? এটাই। এটা যদি মনে করো 10 টু দি পাওয়ার 2 দাও, তীব্র অ্যাসিডের ক্ষেত্রে যেরকম হতে পারে -2। ওকে, তাহলে কি পিএস কত হবে? 2 হবে, এরকম বিষয়টা। না আমি বললাম হচ্ছে বেস যেমন 10 ধরে করছে, মানে বেস কি সবসময় 10ই থাকবে? ধরেন হচ্ছে 5 হইতে পারে না? শোনো, আমরা বেসটা কিসের উপর ডিপেন্ড করি বলো তো? পয়েন্টের উপর। বেস বোঝো না তুমি? এই লসাগু করো না, করো নাই, লক্ষ্যসূচক করো নাই? হ্যাঁ করছি তো। বেস এখানে বিষয়টা হলো কি, যে আমরা এই যে 0.0 ঘনমাত্রা, এগুলো দশমিক আকারে হয়, এটা তুমি কিভাবে লিখবা? বৈজ্ঞানিক সমস্যা লেখো, এটা 10 দিয়ে লেখো না, 10-এর উপর পার দাও না, সেটাই। দেখেন 5টা আমি তখন প্রশ্ন আসে, বা একটা বড় সংখ্যা যদি দেখো, ওটাকে তুমি কি 10 দিয়ে লেখো তো? না, বড় সংখ্যা লিখলে যেমন হচ্ছে আপনার 50, ওইটা লিখলে 5 ইনটু তখন তো 10 আকারে লিখবো না, আবার হচ্ছে ধরেন হচ্ছে 500, এটাও তো লেখো 5 এবার 2 লিখবো, 5টা যে আছে ওটা আবার কই যাবে?
এখানে হচ্ছে কোনটা বুঝলাম? এই দেখো যখন 50 লিখে কীভাবে লিখে বলো তো, 10⁻⁻1 এই না পাওয়ার হ্যাঁ ও হ্যাঁ ঠিক আছে কী লেখা যাবে না, সবই লেখা যাবে। ঠিক আছে ঠিক আছে যদি 5ও লেখো তাও লেখা যাবে, হুম, বুঝে নাও 5 আছে না, হুম, কোনো কিছুর উপর পাওয়ার দিলে 0 দিলে কী হয়? 1 হয়। তো এই যে 5 হয়ে গেল। 0কে লিখবা, 0 0তে গুণ দাও তাই হবে। বললাম 0কে যদি প্রকাশ করতে চাও 0 গুণ 10⁻, এই যে যেটাই লিখবো 0 দিবা, সবই 0 দিলাম। 7 নিলেও তো হ্যাঁ। 0 সামনে 0তে গুণ দিলে হবে। হ্যাঁ দেখো তাহলে এস প্লাস আয়নের ঘনমাত্রা যত বেশি হবে পিএস এর মান তত কমতে থাকে। ওকে, যদি বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যোগ করা হয়, তা বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যোগ করা হলে কি হবে বলো তো? সেখানে ওই বিষয়টা উল্টা করে দুই দিক দিয়ে বোঝানো যায়, বইটাকে বোঝায় যেন আমি অন্যভাবে বুঝি। তো বিশুদ্ধ পানির মধ্যে তুমি ক্ষার যোগ করলা, হুম, তবে দেখো দ্রবণে কি হবে? ওইস হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেড়ে যাবে কিনা? হুম, তো বেড়ে যায়, কি করবে? বিশুদ্ধ পানিতে যে এইচ প্লাস আছে তার সাথে বিক্রিয়া করবে। মনে করো তাহলে বিশুদ্ধ পানিতে আমাদের এইচ প্লাসের ঘনমাত্রা কত ছিল? 10⁻⁻7। আমি এখানে ক্ষার যোগ করলাম, ক্ষার কি করবে? ক্ষার করলো আমার দ্রবণের মধ্যে আমাদের 10 গুণ বাড়াই দিল, কি বলতো? ওইচ বাড়াই দিল, হুম, 10 গুণ বাড়াই দিল। তাহলে এই 10 গুণ কি করবে? এখানকার 10 গুণ আমাদের এইচ প্লাসের সাথে বিক্রিয়া করবে কিনা? হ্যাঁ রসুন বিক্রিয়া করে তাহলে 10 গুণ কমে নিবে। হুম, কমালে কি হবে? 10⁻, কত হবে? মানে 8 হয়ে যাবে কিনা? হুম, হুম, তাহলে এখন দেখো তার কি বললো, এই যে আমাদের ওইচ মাইনাস বিশুদ্ধ পানির হাইড্রোক্স মানে এস প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে দ্রবণের বিশুদ্ধ পানির তুলনায় এইচ প্লাসের সংখ্যা কী হবে? কমে যাবে। আমরা ক্ষার ধর্ম হওয়ার কারণে মানে যত গুণ আমাদের হাইড্রোক্সিল আয়ন বাড়বে তত গুণ আমাদের কী হবে? এইচ প্লাসের পরিমাণ কমবে। কমবে। ওকে, আর তাহলে মনে করো এখানে যদি বললাম যে যেমন বিশুদ্ধ পানির দ্রবণে বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যোগ করার কারণে যদি এইচ প্লাসের সংখ্যা কমে গিয়ে প্রতি লিটারে 10⁻⁻10 মোল হয়, তার পিএইচ কত হবে? 10 হবে। তার আমরা কি বুঝলাম? যে যদি ক্ষার যোগ করি বা ক্ষারত্ব বাড়ে তাহলে কী হয়? পিএইচটা বেড়ে যায়। অর্থাৎ পিএইচ এর মান 7 থেকে বেড়ে যায়। অর্থাৎ ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান 7 থেকে বেশি হয়। পিএইচ এর মান 7 হওয়ার অর্থ হলো ক্ষারও নয় অ্যাসিডও নয়, নিরপেক্ষ। ওকে, যদি কোনো দ্রবণে পিএইচ এর মান 7 থেকে কম হয় তাহলে সেটা হলো অ্যাসিডিক দ্রবণ, আর বেশি হলে সেটা হবে ক্ষারীয় দ্রবণ। এটা বুঝতে হবে। আমি এখন একটা বলি, পিএইচ স্কেল কত পর্যন্ত থাকে? 0 থেকে 14 পর্যন্ত। হ্যাঁ এটা ঋণাত্মক হতে পারে, তবে আমরা এটা আমাদের যে বাস্তবিক জীবনে যে ক্যালকুলেশন করা হয় সেটা মেনলি এর মধ্যেই থাকে সবগুলো। এই জন্য আমরা একটা স্কেল তৈরি করা হয়েছে, সেটা কত বলো তো? 0 থেকে 14। এখন কথা হলো যেটা আমি বললাম যে পিএইচ এর জন্য একটা সমীকরণ লিখতে পারো, সেটা কি বলো তো? আমরা লিখতে পারি একটা পি এইচ প্লাসের ঘনমাত্রা প্লাস ওইচ যে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে, মানে পানির দ্রবণের ক্ষেত্রে 10⁻⁻14। ঠিক আছে? 10⁻⁻, গুণ এটা হবে 14 থেকে আসলো একটার ঘনমাত্রা কত? আমরা পানির দেখলাম 10⁻⁻7 না? যেখানে ইন্ডিভিজুয়াল যদি 10⁻⁻7 হয় তাহলে কি হবে? 14 না? হ্যাঁ ঠিক আছে এজন্য যে কোনো একটা ঘনমাত্রা কত হয়? 7 হয়। এটা বুঝতে পারছি। এটা একটা বিষয়। এটাকে যখন আমরা লিখবো আলাদাভাবে লগ দিয়ে লিখি, গুণটা কী হয়ে যায়? যোগ হয় না? তার মাইনাস লগ এইচ প্লাস, তাহলে এখানে কি হবে? মাইনাস হওয়ার কথা ছিল, হয়ে যাবে কি বলো তো? মাইনাসে প্লাস, না ইনটু থাকলে তো প্লাসই হয়, মাইনাস মাইনাস প্লাস করে দিই। প্লাস তো ওটা আছে, মনে করো এটা তো প্লাস থাকবেই, আছে। বাট কিন্তু কথা হলো যে এখানে একটা কি আছে বলো তো? মাইনাস আছে না এইচ প্লাসের, এটার কি? এটা যদি লগ দাও ওটা তো আচ্ছা তাই এখানে তো অনেক ব্যাপার আছে, প্লাস মাইনাসটা কাটাকাটি করতে হয়। ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, তার এখানে মাইনাস আছে না? মাইনাস আসবে না, এখানে একটা মাইনাস আছে নিজের। আমি যদি মাইনাসটা তো মানে আমরা আচ্ছা আমি ডাইরেক্ট যেটা আসছে সেটাই লিখি। ওকে, এটা আসে প্লাস লগ কত আসে? এটা আসে কি না? হ্যাঁ সমান সমান 10⁻⁻14 আসে। তো এটাকে আমরা কি করব? এটা তো আমরা লগ দিব, তাই না? লগ 10⁻⁻14।
লেখা যায় কিনা? হুম। তবে এখন কথা হলো, আমাদের কি এটা দরকার? আমাদের পিএস মানে কি? মাইনাস লগারিদম, হুম। তাই না? তাহলে এখানে সবগুলোকে আমরা মাইনাসে যোগ দিব, মাইনাসে কি করবো? গুণ দিব। তাহলে এটা মাইনাস দিলাম, মাইনাসে গুণ দিলে এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হবে? মাইনাস এটা কি হবে? মাইনাস। তখন কি হচ্ছে বলো তো? এটা মাইনাস হলে কি হচ্ছে? তারপরে এটা মাইনাস, আমরা এটাকে লিখতে পারি কি বলো তো? একটু আগে শিখে আসলাম পিএইচ, হ্যাঁ তাই না? হ্যাঁ। মানে পিএইচ, তার কথা হলো পিএইচ। এটা কি লিখতে পারি তাহলে সেই হিসাবে? এটা কি লিখতে পারি? মানে এটা কিন্তু একটা প্লাস আছে, সাথে আমরা ব্র্যাকেট যেটা ওরা ক্যালকুলেশন আসে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে। তাহলে যেটা আসবে ডাইরেক্ট শেষে আমাদের একটু ডাইরেক্ট করে দেই, পিএইচ প্লাস পিওএইচ, ওকে হুম। সমান সমান। এখানে কত আসে বলো তো? 14টা আসবে, বুঝতেছো নাকি? কিন্তু মাইনাস নেওয়ার দরকার কি? মাইনাস তো এমনিতেও সবগুলো উঠে গেল। আমি মাইনাস নিচ্ছি কেন? ওটা ওটা ক্যালকুলেশন বাদ দাও। আমরা পিএস মানে কি? মাইনাস ঋণাত্মক লগারিদম কিনা? হ্যাঁ তো মাইনাস লাগবে কিনা বলো তো? হ্যাঁ, কিন্তু এখানে তো মাইনাস নাই। কোথায়? এই যে লাস্ট 3 নম্বর যে ইয়েটা আসছে, এটা? সমীকরণটা, হ্যাঁ এখানে তো কোথাও মাইনাস নেই। কোনটা? এখানে হ্যাঁ। মাইনাস নিচ্ছিলাম, এখানে তো মাইনাস থাকবে না। পিএস এ কি মাইনাস থাকে? ও না, পিএস এর মানটা তো আবার ওটা হ্যাঁ, পরম। কত সূত্রের মধ্যে ম্যানেজ থাকে, মান তো হবে আমাদের ধনাত্মক, এটা বলতেছি। তো এগুলো দরকার নাই, কথা হলো যেটা আমি আনতেছি সেটা অত ক্রিটিক্যাল যাব না। পিএইচ প্লাস পিওএইচ সমান কত হবে? 14। যে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে, যে কোনো একটা দ্রবণ, শুধু পানির ক্ষেত্রে না, সকল দ্রবণের ক্ষেত্রে কি হবে? পিএইচ প্লাস পিওএইচ সমান কি হবে? 14। তোমাকে যদি বলি আমি কোনো একটা দ্রবণের পিএইচ এর মান কত? 7। বললাম কোন একটা দ্রবণের পিএইচ এর মান 7, তাহলে তার পিওএইচ এর মান কত হবে? না, পিএইচ এর মান 7, পিওএইচ এর মান কত হবে কিভাবে বের করব? তাহলে কি হবে? পিওএইচ সমান সমান কি হবে? 14 - 7, 7ই হবে কিন্তু। হ্যাঁ ওইটাই তো। আচ্ছা, তাহলে কোন একটা দ্রবণের পিএইচ এর মান যদি 3 হয়, তাহলে 11। এখানে কত হবে? পিওএইচ এর মান কত হবে? 14 - 3, 11। বুঝতে পারছো? ওকে। তো এখন এইভাবে আমরা একটা কাজ করতে পারি। কথা হলো যে ক্ষারের দ্রবণ যখন বললাম, এখানে আমরা কিভাবে বুঝাইলাম যে একটা দ্রবণ আছে, মনে করো এটা 10⁻7ই ছিল, নিরপেক্ষ। এখানে আমরা ক্ষার যোগ করলাম, করার পরে সে দ্রবণে দিল কি? ওএইচ মাইনাস, ওএইচ মাইনাস এইচ প্লাস সাথে বিক্রিয়া করে এইচ প্লাস কমায় দিল, কমে গিয়ে কত হলো? 10⁻−10 হলো। এভাবে করলাম না? এটা আমরা উল্টা করলাম, এভাবে না করে কি করলাম? এই দ্রবণে ওএইচ প্লাস, দ্রবণে কী দেবে? ওএইচ মাইনাস। তো এই দ্রবণের মানে নিরপেক্ষ পানিতে কী থাকে? এইচ প্লাস এত থাকে, সমান ওএইচ মাইনাস এত থাকে। আচ্ছা, ওএইচ মাইনাস কত ছিল? 10⁻⁻7। এই দ্রবণে আমাদের ওএইচ মাইনাস দিল কত আবার? 10⁻2 দিল সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণে ওএইচ মাইনাস দিল 10⁻2 -2 +2 +2। তাহলে আমাদের এখন দ্রবণে নিট ওএইচ মাইনাসের মান কত হবে? যে ছিল, তাহলে আমাদের ছিল কত? 10⁻−7। তো এখন আমাদের 10⁻−2 গুণ বাড়াই দিল। তাহলে একটু তুমি গুণ দাও, বাড়াই দিবে এত গুণ, তাহলে কত হবে? এটা 10⁻5 হবে কিনা? -5 হবে। হ্যাঁ। তাহলে এখন আমরা দ্রবণে কি বের করবো? এখন আমরা পিএইচ বের করবো না, বের করবে কি বলো তো? আগে ছিল পিওএইচ কত ছিল? 7 ছিল, 10⁻−7 ছিল, সো 7 পিওএইচ। আচ্ছা, তাহলে এখন পিওএইচ কত হবে? এখন 10⁻5 দাও, লগ যদি করি আমরা, মাইনাস লগ 10⁻−5 সমান কত হবে? 5। তাহলে দ্রবণে পিওএইচ কত? 5। আমরা জানি দ্রবণটা কী হবে বলো তো? ক্ষারীয় হবে কিনা, যেহেতু ক্ষার যোগ করছি, এবং ক্ষারীয় মানে পিএইচটা 7 থেকে বেশি হবে। তো এখানেও আমরা 7 থেকে বেশি বের করে দিচ্ছি। তাহলে এখানে পিওএইচ কত? 5। এখন আমরা বের করতে হবে পিএইচ কত। তাহলে পিএইচ সমান 14 বিয়োগ পিওএইচ, তাহলে কত? 14 বিয়োগ 5 সমান কত হবে? 9। তাহলে পিএইচ বের হলো 9। এটাই হলো অ্যাকচুয়াল ক্যালকুলেশন। তাহলে এই সমীকরণটা জানা থাকতে হবে যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14। তাহলে এখানে পিওএইচ এর মান বের করে তুমি পিএইচ এর মান বের করতে পারো, অথবা পিএইচ এর মান করে পিওএইচ এর মান বের করতে পারো।
যখন একটা কি পরীক্ষা দিবা অ্যাডমিশন, তখন তো বলতে পারে পিএস এর মান আছে, পিওএস এর মান চাইলো, পারবা বুঝছো বিষয়টা? বুঝছি। বিষয়টা কিন্তু একই, বই যেটা বলছে সেটা কিন্তু একই জিনিস, ওটা কমায় নিয়ে আসছে বা বাড়ায় নিয়ে আসছে ঘনমাত্রাটাই, কিন্তু সবসময় ওই মানে পিএইচ কেন্দ্রিক হিসাবটা করা হচ্ছে, তাই না? এইচ প্লাসের ঘনমাত্রা কেন্দ্রিক, আমি ওই এইচ মাইনাস এবং এইচ প্লাস দুইটার ঘনমাত্রা কেন্দ্রিক আমার ক্যালকুলেশনটা দেখা দিলাম। ওকে, কিন্তু ওটা মুখে মুখে হিসাব করা যায় না, কারণ আমরা তো দেখতেছি পিএইচ এর যে মানটা নেয় এটা তো মুখে মুখে একটা নেয়। শোন, এটা তো মুখে মুখে করতে পারবা। যদি মনে করো কোনো একটা দ্রবণের ড্রাইভ বলে দিল পিএস কত, মানে পিওএইচ হলো 10, বলে যাচ্ছে 4 হবে, পিএস 4, পিওএইচ হলো 9, তাহলে পিএস কত হবে 5। সেটাই তো। এটা ইজি জিনিস। তারপরে বললো পিওএইচ এর মান হলো 3, পিওএইচ এর মান 3, পিএস এর মান কত হবে 11, তার মানে হলো কি খারিয়ে দেবো। যেটা বেশি থাকবে অধিক ওইটাই। হ্যাঁ, এটা তো মুখে মুখে করতে পারবে, আসলে বললাম আর কি, ক্যালকুলেশন তো এভাবে আসবে বিষয়টা। এখন দেখো তাহলে পিএইচ এর পরিমাপ, তাহলে পিএইচ স্কেল থাকে 0 থেকে 11 পর্যন্ত, 14 পর্যন্ত। দেখো পিএইচ স্কেল, যদিও অঙ্কের হিসাবে পিএইচ এর মান ঋণাত্মক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক সংখ্যা হওয়া সম্ভব, কিন্তু বাস্তবিক জীবনে ব্যবহারিক ক্ষেত্রে পিএইচ এর মান এত পর্যন্ত বিবেচনা করা হয়। নিরপেক্ষ কোনো দ্রবণে পিএইচ এর মান 7। তোমরা দেখছো যে কোনো এসিড দ্রবণে পিএইচ এর মান কী হবে 7 থেকে কম হয়, অপরদিকে খারাপ দ্রবণে পিএইচ এর মান কী হবে 7 থেকে বেশি হয়। এই স্কেলে সবথেকে শক্তিশালী এসিডের পিএইচ কত হবে 0, এবং সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ এর মান কত হবে 14। পিএইচ মাপন পদ্ধতি, পিএইচ মাপার অনেকগুলো পদ্ধতি আছে, এই যেটা ছিল কিন্তু পিএইচ স্কেল। তো পিএইচ পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের কী হবে, আমাদের যে ইন্ডিকেটর আছে, ইউনিভার্সাল ইন্ডিকেটর আছে, যেটা কালারের পরিবর্তন হয়, কালার দেখে আমরা বলতে পারি সেটা অ্যাসিড ক্ষারীয় না, এবং ক্ষারের মধ্যেও সেটা কোন লেভেলের ক্ষারীয়। দেখো না বেগুনির দিকে যাচ্ছে, আমরা এমনিতে নর্মালি একটা মাঝামাঝি যেটা বলি নীল কালার, এটা হচ্ছে মাঝামাঝি গরমান, ঠিক আছে। আর তীব্র হলে কি হয়ে যায়, বেগুনি হয়ে যায়, ঠিক আছে। গাঢ় নীল তো বলা যায়, ওটা দেখতে তো গাঢ় নীল। হ্যাঁ ওই তো গাঢ় নীল। কোনটা এটা বেগুনি, গাঢ় নীল কেন, বেগুনি কালার, কালার ব্লাইন্ড। তার মানে বেগুনি কি, এটা যদি গাঢ় নীল হয় তাহলে বেগুনি কোন কালার, কি জানি, আমার তো গাঢ় নীলটা বেগুনির মধ্যে চলে যায়, এরকম বলতে পারো আর বিষয়টা, এটা বেগুনি কালার, বুঝছো? আমি লিখতেছি এটা কি কালার, বেগুনি কালার, বেগুনি তো এটা, তাহলে ওটাও বেগুনি, কিন্তু ওটা তো গাঢ় নীল মনে হচ্ছে। না গাঢ় নীল এটা না, এই যে গাঢ় নীল বলতে পারো এটাকে, এটা তো ফ্যাকাশে নীল মনে হচ্ছে। আচ্ছা, মনে হলে কি হবে, মনে করে এটা এখানে আছে, এটাকে হালকা নীল, বা এটাকে হালকা নীল বা গাঢ় সবুজ বলতে পারো, গাঢ় সবুজ বলা যাবে না, হালকা নীল, তাই না? তো দেখে এটা হলো সবুজ, গাঢ় সবুজ, তাহলে এটা হালকা সবুজ, এটা হালকা সবুজ। তার মানে তো হচ্ছে আপনার নিরপেক্ষ যৌগের হচ্ছে সবুজ রং, বোঝায়। সবুজ, হ্যাঁ সবুজ রং হওয়ার কথা না, কিছু একটা সবুজ কিছু একটা এটা দিলে। আর তোমার বই দেখলে তো হবে না, তোমার বই তো কালার ব্লাইন্ডনেস হ্যাঁ, আছে, কালার সমস্যা। আমার বই দেখো, তোমার বই দেখো কালার হাজার হ্যাঁ, ডিফারেন্স, প্রিন্টেড না, এটা তো হলো আসল। কোন দামে বেচতে প্রিন্ট করে দিয়েছে, প্রিন্টও ভালো হয়নি, কালার ঠিক নেই। পিএইচ এর পরিমাপন পদ্ধতি, দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে কীভাবে পিএইচ হিসাব করতে হয় তোমরা সেটা জানলা। এখন পরীক্ষার মাধ্যমে কোনো দ্রবণে পিএইচ কীভাবে পরিমাপ করা হয় সেটা জানবে। মানে আমরা দেখো পিএইচ স্কেলের মাধ্যমে বা ক্যালকুলেশনের মাধ্যমে পারলাম, কথা হলো যে আমাদের একটা দ্রবণ দেওয়া থাকবে, সেখানে আমরা ক্যালকুলেশন করবো কীভাবে, আমরা তো মানে আমাদের তথ্যপত্র তো জানা নাই, তো আমরা সেটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখবো এটা কি। পিএইচ এর মান পরিমাপের জন্য ইউনিভার্সাল ইন্ডিকেটর, পিএইচ পেপার, পিএইচ মিটার বা অ্যাসিড ক্ষার নির্দেশক, অ্যাসিড বেস নির্দেশক ব্যবহার করা হয়। ওকে, এগুলো ব্যবহার করা হয়। ওকে, ইন্টারে পড়বা অ্যাসিড বেস নির্দেশক কী, এবং এটাতে পরীক্ষা আসে মাঝে মাঝে, প্রতি বছর একটা করে এমসিকিউ আসে। এই জায়গায় যে আমাদের শুধু হচ্ছে যেমন অ্যাসিড আর ক্ষারের ক্ষেত্রে শুধু লিটমাস পেপার দিয়ে দেখায়, অন্য কিছু দিয়েও হয় না অনেক। এই যে এগুলোই তো পড়তেছি, ও হ্যাঁ, এই যে পিএইচ পরিমাপন পদ্ধতি অনেকগুলো পদ্ধতি আছে, ঠিক আছে, এখানে বললো না সব থেকে দুর্বল পদ্ধতি হলো কি লিটমাস পেপার পদ্ধতি, হ্যাঁ হ্যাঁ, বুঝছো, এটা এই জন্য বলে। দেখো ইউনিভার্সাল ইন্ডিকেটর নির্দেশক, অর্থাৎ বিভিন্ন অ্যাসিড এবং ক্ষার নির্দেশকের মিশ্রণ, এটা
বুঝছো? মিশ্রণ হলো ইউনিভার্সাল নির্দেশক, অর্থাৎ এখানে অনেকগুলো কালার থাকে, কালার ম্যাচিং করার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা কি। এই যে এরকম একটা কালার স্কেল থাকে, তাহলে আমরা যদি কোনো একটা দ্রবণের কালার যদি এটা হয়, তারপরে কি বুঝবো? সেটা তো অবশ্যই অ্যাসিডিক, তার পিএইচ কত? 3। তাহলে এটা আমরা কালার ম্যাচিংয়ের মাধ্যমে তার পিএইচ মানে আমরা পেতে পারি আর কি। তো এটা অ্যাকুরেট হয় না, কালার তো একটু কম বেশি দেখতেই পারো। সবচেয়ে অ্যাকুরেট কোনটা হবে? পিএইচ মিটারের সাহায্যে একদম লেখা উঠবে এত পিএইচ। ভিন্ন ভিন্ন পিএইচ মানের দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ প্রদর্শন করে। কোনো দ্রবণের জন্য ইউনিভার্সাল নির্দেশক কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে, যে চার্টটা, এই চার্টকে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। তো ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট কাকে বলে? পরামর্শ আসতে পারে। কোনো দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক যোগ করলে দ্রবণ যে বর্ণ ধারণ করবে ওই বর্ণ ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের সাথে বর্ণের সাথে মিলিয়ে দেখবা, তাহলে পিএইচ এর মান পাওয়া যাবে। বুঝতে পারছো? তাহলে ইউনিভার্সাল নির্দেশক নামে একটা নির্দিষ্ট একটা দ্রবণ আছে, ঠিক আছে, কেমিক্যাল আছে। তুমি একটা দ্রবণ আছে এখানে, সেটাকে অ্যাসিড না খাস সেটা পরীক্ষা করবা। তো এখানে আমরা ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা ফালাই দিলাম, দিলে এর রঙটা পরিবর্তন হয়ে যাবে। এর রঙটা আমরা একটা কি স্কেল আছে, স্কেলের কালার সাথে কি করবো? ম্যাচিং করবো, যার সাথে মিলে যাবে তার পিএইচ, তত পিএইচ। বুঝতে পারছো? ওই যে স্কেলে দেখলাম। ওকে, আরও যদি দেখো, আমি এখানে একটা স্কেল দিচ্ছি, এই যে এইভাবে দেখা যায় ডাইরেক্ট সব কিছু। এই যে 10⁻1 মানে কি? 10⁻01 এগুলো হয় কালার। এখানে কালারটা দেওয়া আছে, কোন ডিসিতে পাওয়া যায়, ব্যাটারি আছে, স্টোমাকে পাওয়া যায়, এটা এরকম দেওয়া আছে কালার। এখানে কালারটা ওইভাবে দেওয়া নেই, কীভাবে দেওয়া আছে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেন্স এরকম দেওয়া আছে, ওখানে কালারটা দেখতে পাচ্ছি। ব্যাটারি অ্যাসিড সবচেয়ে তীব্র। হ্যাঁ, তীব্র অ্যাসিড, এটা তো ক্ষয় করে। কিন্তু অটোর ব্যাটারিতে যেগুলো ব্যবহার করে ওগুলো তো এরকম বুঝতে পারছি। আপনার হচ্ছে বৃষ্টির পানিও তো অনেক সময় দেয়। ওটা কি অ্যাসিড দেয়? তাহলে ডিস্টিল ওয়াটার, হ্যাঁ, বিশুদ্ধ পানি। হ্যাঁ, ডিস্টিল ওয়াটার। এখানে কি বললাম বলো তো? অ্যাসিডের মধ্যে কি দিতে হয়? আয়ন থাকবে তো। আয়ন তৈরি করতে কি দিতে হয়? ইয়া পানি দিতে হয়। বিশুদ্ধ অ্যাসিড কি বিদ্যুৎ পরিমাণ করে? না না, ওইটাই তো কি ভাঙতে হবে তো, দ্রবণ ভাঙতে হবে। ভাঙতে হলে কি তুমি পানি ভেজাল পানি দিলে হবে? না না না, এই জন্য ডিস্টিল ওয়াটার পিউরিফিকেশন করা পানি, হ্যাঁ। ঠিক আছে, ওটা দিতে হবে। ওখানে আমরা জানি এই যে আমাদের ব্যাটারিগুলোতে সালফিউরিক অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড। আমার যেগুলো হচ্ছে এই যে সৌরবিদ্যুতের যে ব্যাটারিগুলো দেয় ধরেন, ওখানে সালফিউরিক অ্যাসিড থাকে। হাতে নিলেও তো কিছু হয় না। তোমার হাতে একটু নিয়ে কাজ করো, দেখো হাতটা কেমন হয়, খসখসা মনে হচ্ছে, এরকম একটা মনে হচ্ছে। তুমি তো কাজ করছো। হ্যাঁ, দিছিলাম, ঢালছিলাম, হাতে লাগছিল, কিছু তো হয় নাই। কি ব্যাটারির পানি? এই যে নাকি একটা ইয়া কিনে আনে না ব্যাটারিতে পানি দেওয়ার জন্য, একটা বোতল এরকম 5 লিটার। ওই পানি ধরছিলা? হ্যাঁ, ধরছিলাম। আমার তো ডিস্টিল ওয়াটার, ওটা বলতেছি। ওই পানি তো ডিস্টিল ওয়াটার, ওটা খাইতে পারবা। তাহলে অ্যাসিড কি ওটা? অ্যাসিড ওই ব্যাটারির মাঝে আছে, এসিডকে তো আচ্ছা, বাইরে আচ্ছা, দিবে, ও। অ্যাসিড ভেতরে দেওয়া আছে, বুঝছো? কিন্তু ওটা দেয়া লাগে না পরে, ওটা শেষ হয় না? না, অ্যাসিড ওইভাবে অনেক লং টাইম চলে, এটা দেওয়া লাগে না ভাবে, ঠিক আছে, এটা থাকে। সো মেইনলি কথা হলো যে অ্যাসিড তোর ভেতরে আছে, এটা তো বাইরে দিচ্ছ না। তুমি একবার দেখবা ব্যাটারি কিন্তু ওটা যখন অনেক রোদ হয়, প্রচণ্ড রোদে দেখবা ফুলে ওঠে, বাষ্পে মানে টকবক করে না ব্যাটারি। শোরুম প্যানেলের যে ব্যাটারিগুলো আছে, তুমি বাসাতে, আমাদের তো বাসায় সোলার মানে সোলার প্যানেল ছিল, তো কারেন্ট ছিল না আগে, তো ওরকম ব্যাটারি ছিল। যখন কারেন্ট মানে রোদ অনেক বেশি হতো, ফুল চার্জ, তখন ওগুলো কী হতো, পানি ভেসে যাইতো ফুল দিয়ে। আচ্ছা, এরকম দেখে দেখবা না, ওইগুলো গ্রামে সোলার প্যানেল ব্যবহার করা হতো, অনেক চার্জ বেশি হতো, তখন ওই ভেজে যাইতো ফুল দিয়ে। আচ্ছা, সো একদম টকবক করতো ব্যাটারির পানি। তো কথা হলো যে এখানে ওই পানি যখন সাইড দিয়ে আসতো না, বা বালু ডাল যাইতো, ময়লা হইতো, তো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতো না, তো করে ওই ন্যাকড়ার আগে যদি দেখা যায় কিছুদিন পরে ন্যাকড়া নাই, পচে গেছে, মানে ছিঁড়ে যায়, একদম ছিঁড়ে যায়, একদম থাকে না, মানে যে এসে একদম কয়েছে। কিন্তু হচ্ছে মানে সালফিউরিক অ্যাসিড তো অনেক সকল অ্যাসিড না, ক্ষয়কারী অ্যাসিড না, সাথে সাথে তো ক্ষয় হওয়ার কথা, কিন্তু সাথে সাথে তো কাপড়ে কিছুই হয় না। কিছু তো হয় না, তুমি হয় না বলতে দেখবো অনেকের এটা হয়, আমার দেখা অনেক মানুষকে দেখছি আমি, যে ব্যাটারি বহন করে নিয়েছে, বড় ব্যাটারি, ওই পানি পড়ে গেছে শরীরে। ও ইয়া, অটো তো এরকম হয়েছিল আমার, কয়েকবার প্যান্ট ফুটাইছিল। অটোর হচ্ছে এই যে সিটের মধ্যে বসছিলাম, তো হচ্ছে ওই যে হ্যাঁ হ্যাঁ, মানে অটোর ধাক্কাতে অনেক সময় ছিটা পড়ে না, এই যে কাপড় ফুটা হয়ে গেছিল অনেক, কয়েকবার প্যান্ট নষ্ট হয়েছিল। কিন্তু হচ্ছে হাতে নিয়ে তো কখনো এরকম ইয়া পাইলাম না। তোমার হাতটা আর কি বলো কাপড়ের থেকে আর কি, মানে এটা তো তাৎক্ষণিকভাবে তুমি নিয়ে রাখো না। ওইটা তো ধরি নাই আমি, ওই যে পানিটা, যে পানি তো ওটা তো পানি, ওটা বিশুদ্ধ পানি, তুমি তার এসির হাতে নাও না। হ্যাঁ, ওই যে পানিটা আসলে ওরাও দেখছে, হাত দিলে কেমন হয়ে যায়, আমি তো ফিল করছি, হাতটা খসখস হয়ে যায়, কেমন একটা বিষয় দেখবা, তাহলে পিএস থাকে, ওটাও মানে ক্ষয়কারক।
ওই অ্যাসিডটা যদি কারো ফেসে দেওয়া যায়, তারপরে এটা তো লোগো অ্যাসিড, বুঝো না বিষয়টা? পানি তো থাকে, এখানে পানি থাকে, এটা তো আর পিওর একদম না। তারপর দেখো পিএইচ পেপার, অজানা পিএইচ মানের, তাহলে অজানা পিএইচ মানের দ্রবণে পিএইচ এর মান জানার জন্য, অজানা পিএইচ মানের যে কোনো একটা দ্রবণ আছে তার পিএইচ মান কত জানা নেই, এটা মাপার জন্য পিএইচ পেপার ব্যবহার করা হয়। কোনো দ্রবণের মধ্যে একটু পিএইচ পেপার যোগ করলে পেপারের বর্ণের পরিবর্তন ঘটে, মানে অনেকটা লিটমাস পেপারের মতো। দ্রবণে কত পিএইচ মানের জন্য পিএইচ পেপারের বর্ণ কীরূপ হয় তার জন্য একটি স্ট্যান্ডার্ড কালার চার্ট আছে, ওই যে এইটার মতোই। এর চার্টের সাথে মিলিয়ে পিএইচ এর বর্ণ দেখে অজানা দ্রবণে পেছানো যায়। এটাতে ইউনিভার্সাল ইন্ডিকেটর আমরা একটা ইন্ডিকেটর দেই আর কি, দ্রবণে একটা কিছু একটা দেই, আর এটা দেবো কি, ওটা প্রত্যেকটা পেপার দিই। সো পিএইচ পেপার সিস্টেম একই কালার চার্ট থাকবে। ওকে, এই যে পিএইচ পেপার, বুঝছো, এই যে এখানে কালার চার্ট আছে, এখানে কালার দেখে ম্যাচিং করি যে কোনটার সাথে মিশতেছে তাহলে পিএইচ করতে হবে। তো এগুলো একটু কম বেশি হয়, দেখার একটু কম বেশি হবে না, অবশ্যই হবে। সবথেকে এগারোটা হলো পিএইচ মিটার, অজানা দ্রবণের পিএইচ জানার জন্য পিএইচ মিটার ব্যবহার করা হয় থাকে। পিএইচ মিটারের ইলেকট্রোডকে, যেমন যে আমরা গ্লুকোজ মাপছিলাম না একটাকে, ব্লাড গ্লুকোজ, যেটা অজানা দ্রবণের মধ্যে ডুবে নিলে এটাকে ইলেকট্রোডটাকে পিএইচ মিটারে ডিজিটাল ডিসপ্লেতে সরাসরি পিএইচ মান জানা যায়, এটা সব থেকে সহজ উপায়। ওকে, এটা তাহলে। আর লিটমাস পেপার সব থেকে গরিবের উপায়, ঠিক আছে। মোটামুটিভাবে পিএইচ অনুমান করার জন্য সস্তা এবং সহজলভ্য লিটমাস পেপার ব্যবহার করা হয়ে থাকে। দ্রবণের যে পিএইচ এর কম হলে, 7 কম হলে লিটমাস পেপার কী হবে, লাল হবে, এবং 7 বেশি হলে তারপরে পুরোপুরি এরকম হয় না, যদি একটু কম বেশি হয়, যেমন এরকম দেখতে পারো যে যদি একদম সবুজ তো হবে না ওটা পাত, যদি মনে করো মানে কমলা হলুদের মতো হয় তাহলে একটু দুর্বল অ্যাসিড, যদি লাল হয় একদম সবল অ্যাসিড। খারাপ ক্ষেত্রে যদি নীলের হয় তাহলে খার, আর যদি বেগুনি হয় সেটা কী হবে, তীব্র খার। এইগুলো ছিল এখানে। ওকে, এটুকু পড়া, পরবর্তীতে আমরা এখান থেকে শুরু করবো পিএইচের গুরুত্ব থেকে। শেষ, পরের দিন শেষ হয়ে যাবে।